আজকে তোমাদের দেখাবো ডিফ্লেকশন। তা ডিফ্লেকশনটা কিভাবে তোমরা মানে ডিফ্লেকশনের কনসেপ্টগুলো আমি আজকে একটু দেখিয়ে দিই তোমাদের। তা 1 নম্বর কনসেপ্ট হলো ডিফ্লেকশনে, যে ধরো এটা যদি কোনো ক্যান্টিলিভার বিম হয়, তো তোমরা এটা জানো হয়তো, যে এটা যদি কোনো ক্যান্টিলিভার বিম হয় তাহলে, এবং এই ক্যান্টিলিভার বিমের উপরে যদি কোনো পয়েন্ট লোড থাকে, তাহলে ডিফ্লেক্টেড শেপটা এরকম হয়। এবার প্রশ্নটা এরকম আসে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট ম্যাক্সিমাম স্লোপ কোথায় হয় আর ম্যাক্সিমাম ডিফ্লেকশন কোথায় হয়। তা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় ফ্রি এন্ডে। কেন এটা বলছি ফ্রি এন্ডে? কারণ লোডটা আমার মিডিল পয়েন্টেও হতে পারতো, ঠিক আছে? তা লোডটা যদি মিডিল পয়েন্টে হতে পারতো, তাহলে ভেবে দেখো, এরকম প্রশ্ন যদি আসতে পারে যে লোডটা যদি মিডিল পয়েন্টে হয়, তাহলেও কি ফ্রি এন্ডেই ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে, না ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা যে লোডিং পয়েন্টে হবে? দেখো, এটা মনে রাখবে, ক্যান্টিলিভারে যেখানেই লোড হোক, মানে যেখানেই লোড দেওয়া হোক, ফ্রি এন্ডে দাও অথবা ফ্রি এন্ড ছাড়া অন্য যে কোনো জায়গাতেই তুমি যদি লোড দাও ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে, তাহলেও কিন্তু তোমার ডিফ্লেকশনটা ম্যাক্সিমাম ফ্রি এন্ডেই হবে। এরপরে ব্যাপার হচ্ছে যে তাহলে ইয়েটা কোথায় হবে, তোমার স্লোপটা ম্যাক্সিমাম কোথায় হবে? স্লোপটাও ফ্রি এন্ডে হবে। এবার এখানে একটা ব্যাপার আছে, স্লোপ তাহলে কি মিডিল পয়েন্টেও, আমি একটা ধরছি এরকম, ধরো এটা একটা ক্যান্টিলিভার বিম, তো ক্যান্টিলিভার বিমের একটা মিডিল পয়েন্টেই ধরে নিচ্ছি, মিডিল পয়েন্টে একটা লোড আছে। তাহলে কি মিডিল পয়েন্টে লোড পড়লেও ম্যাক্সিমাম স্লোপটা কি মিডিল পয়েন্টে হবে না ফ্রি এন্ডে হবে? ডিফ্লেকশনটা কি ম্যাক্সিমাম সবসময় কিন্তু ফ্রি এন্ডেই হচ্ছে, ম্যাক্সিমাম ডিফ্লেকশন সবসময় কিন্তু ফ্রি এন্ডেই হচ্ছে। এরপরে ব্যাপারটা বলছি, যেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, যে স্লোপটা দেখো, যদি লোডটা ফ্রি এন্ডে না পড়ে অন্য কোথাও পড়ে যেখানে লোডটা শেষ হচ্ছে, ধর এখানে ইউডিএলও থাকতে পারতো, ব্যাপারটা একই হতো। ইউডিএল অথবা পয়েন্ট লোড যাই হোক না কেন, হাফ যদি থাকে তো হাফের বেশি, পুরোটা যদি না থাকে, যেখানে স্লোপটা মানে যেখানে লোডটা শেষ হচ্ছে সেখানে যে স্লোপটা হবে, সেই স্লোপটা সব জায়গাতেই হবে। হ্যাঁ, তার মানে তো ম্যাক্সিমাম স্লোপটা কিন্তু যেখানে লোডটা নেই সেই পুরোটাতেই কিন্তু থিটাই হবে, আর এটা কিন্তু স্ট্রেট লাইন হবে। তার মানে এখানে যে থিটাটা তৈরি হচ্ছে, তো আমি তোমাদের এখানে একটু দেখিয়ে দিই ব্যাপারটা, ছবিটা কেমন হয়, কারণ এই ছবিটার উপর ডিপেন্ড করে অনেকগুলো প্রশ্ন হয়। তো ছবিটা কেমন হয় দেখিয়ে দিই তোমাদের। ধরো এরকম একটা যদি প্রশ্ন আসে যে মিডিল পয়েন্টে লোডটা পড়ছে, তা মিডিল পয়েন্টে লোডটা পড়ছে, লোডটা মিডিল পয়েন্টে পড়ার পরে কি হবে? তা ব্যাপারটা কি হবে আগে বলি। তোমাদের একদম শেষ থেকে এই অবধি কিন্তু তোমার এরকমই আসবে, কার্ভ বরাবর আসবে। তারপরে লোডটা যখন চলে যাবে তখন এটা স্ট্রেট লাইন হয়ে যাবে। তার মানে আমি এটা ঠিক কার্ভ আঁকতে পারলাম না, যাই হোক, এটা একটা কার্ভ হলো, এটা কিন্তু স্ট্রেট লাইন হবে, এইটুকু কার্ভ হবে, বাকিটা কিন্তু স্ট্রেট লাইন হবে। এবং এই কার্ভের এখানে যেটা থিটা, এখানকার যে ম্যাক্সিমাম স্লোপটা হলো অথবা এন্ডের যে থিটাটা, সেটাই কিন্তু স্ট্রেট লাইন, মানে কি থিটাটাই চলবে, তাই তো? তার মানে এইটুকু হবে প্যারাবোলা, বাকিটা হবে স্ট্রেট লাইন। তো এটা হলো একদম বেসিক কনসেপ্ট, যদি বলো একদম বেসিক কনসেপ্ট, তোমরা যদি বলতে চাও এটা বেসিক কনসেপ্ট। আচ্ছা, আর একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে তাহলে কি হয়। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কি হয় দেখো, সিম্পলি সাপোর্টেড বিমে এটা মিডিলে যদি লোডটা পড়ে, তাহলে ম্যাক্সিমাম স্লোপ কিন্তু সাপোর্টে হয়,
যদি মিডিল পয়েন্টে পড়ে, দুদিকেই হচ্ছে থিটা ম্যাক্স, এবং ম্যাক্সিমাম ডিফ্লেকশানটা কিন্তু লোডের এখানে হয়। ঠিক আছে, ম্যাক্সিমাম ডিফ্লেকশানটা কিন্তু লোডের এখানেই হয়, লোডের নিচেই হয়। তা এটা তো গেল একদম বেসিক কনসেপ্ট। এরপরে ডিফ্লেকশানের যে ফর্মুলাগুলো আছে, তোমরা জানোই ডিফ্লেকশানের একটা চার্ট আছে, যে চার্টটা পড়তে হয় ভালো করে, এবং সেই চার্ট থেকে ভালোই প্রশ্ন আছে। আমি প্রিভিয়াস ইয়ার দেখলাম, তা প্রিভিয়াস ইয়ার থেকে প্রশ্ন আছে। তা চার্টটা কি? চার্টটা শুরু হচ্ছে ক্যান্টিলিভার বিম দিয়ে, তা ক্যান্টিলিভার বিমে এখানে ধরো একটা ক্যান্টিলিভার বিম আছে, ক্যান্টিলিভার বিমের এন্ডে পয়েন্ট লোড আছে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, ক্যান্টিলিভার বিমে ইউডিএল আছে স্মল ডব্লু। আচ্ছা, আরেকটা কথা বলি, কখনোই কিন্তু এরকম ধরবে না যে ক্যান্টিলিভার বিমের পয়েন্ট লোড ডব্লু ধরবে না, একটা কনফিউশনের সৃষ্টি হয়। ইউডিএল মানে স্মল ডব্লু ধরবে, আর পয়েন্ট লোড মানে পি ধরবে। সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে কি হয়? সিম্পলি সাপোর্টেড বিমের প্রথমে পয়েন্ট লোডগুলো প্রথমেই নেওয়া হয়, আর ইউডিএলটা, যেটা ইউডিএল, সেটা শেষের দিকে নেওয়া হয়। ঠিক আছে, ইউডিএলটা শেষের দিকে নেওয়া হয়, মানে পরে নেওয়া হয়, এটাও ডব্লু। তাহলে আমি যদি এখান থেকে দেখি যে কি হলো ব্যাপারটা, দেখা যাক স্লোপ আর ডিফ্লেকশন। তা আমি এই পার্টটাতে প্রথমে লিখব স্লোপ, আর সেকেন্ড পার্টে লিখব ডিফ্লেকশন। তাহলে যদি আমি এখানে, সেটাকে, এটা পি ছিল, এটা পি লোড ছিল, তাহলে আমি এখানটা লিখছি স্লোপ, থিটা লিখছি, আর এখানে লিখছি ডিফ্লেকশন। ম্যাক্সিমাম স্লোপ, ম্যাক্সিমাম ডিফ্লেকশন। এটা কত হয়? PL স্কোয়ার বাই 2EI, তাই তো? আর এটা PL কিউব বাই 3EI, তাই তো? এটা কত হয়? WL টু দি পাওয়ার কিউব 6EI, আর এটা WL টু দি পাওয়ার 4 8EI। ঠিক আছে, এটা 8EI হয়। এরপরে এটা PL স্কোয়ার 16EI PL কিউব 48EI। ওকে, এটা কত হয়? WL টু দি পাওয়ার কিউব 24EI WL টু দি পাওয়ার কিউব 384EI, এটা 5 থাকে একটা। তা এটা তোমরা জানো, এটা সবাই জানো, যারা প্রিপারেশান নিচ্ছ তারা এই চার্টটা সব ভালো করেই জানো। এবার প্রশ্নটা হলো যে এই চার্টটা তো মুখস্থ রাখার সুবিধা অত সোজা না, তো চার্টটা আমি মুখস্থ রাখবো কী করে? চার্টটা আমি মুখস্থ রাখবো কী করে? ঠিক আছে, চার্টটা আমি মুখস্থ রাখবো কী করে? তা এর একটা মেথড আমি তোমাদের বলবো আজকে। মেথডটা অনেক পুরনো মেথড, আমার যারা আগে থেকে পড়ছো তারা ভালো করেই জানে, যারা নতুন পড়ছো আমার কাছে তারা মেথডটা প্রথমবার শুনবে। তা মেথডটা কি? মেথডটা হচ্ছে যে একটা নামতা তোমাদের মনে রাখতে হবে। নামতাটা হচ্ছে নিচের নামতাটা 2 3 6 8 2 3 6 8 16 48 24 384। তা এই নামতাটা তোমাদের মুখস্থ রাখতেই হবে, কিছু করার নেই। 2 3 6 8 16 48 24 384। তা এর নিচেটা তো ইআই হবেই, নিচেটা ইআই তো হবেই, তাই তো? নিচেটা তো ইআই হবেই, তার নিচে আমি ইআই বসিয়ে দিই একটা একটা করে। নিচে আমি একটা একটা করে ইআই
বসিয়ে দিই। এবারে ওপরটা নিয়ে ভাবনা চিন্তা করি। নিচেটা তো মুখস্থ হয়ে গেল, নিচেটা ওপরটা দেখো, ওপরটা মুখস্থ করাটা একটু বেশি টাফ, কারণ কখন PL স্কোয়ার হবে, কখন PLQ হবে, কখন WL স্কোয়ার হবে, কখন WLQ হবে, কখন WL⁴ হবে, এটা নিয়ে খুব কনফিউশন তৈরি হয়। তা মনে রাখবে, তো আমি এখানে ছোটো করে লিখছি জিনিসটা কি। যদি স্লোপ হয়, স্লোপ হলো টোটাল লোড ইন্টু L স্কোয়ার, আর যদি ডিফ্লেকশন হয় তাহলে বলা যায় টোটাল লোড ইন্টু LQ। টোটাল লোড কতটা ইম্পর্টেন্ট, ইউডিএলটা কিন্তু স্মল ডব্লুটা কিন্তু টোটাল লোড না। তাহলে দেখো কি, তা এখানে টোটাল লোড P আছে, তাহলে আমি এখানে PL স্কোয়ার লিখে দিতে পারি, আর এখানে টোটাল লোড P আছে, তাহলে আমি PLQ লিখে দিতে পারি। WL এ একটা কথা ভেবে দেখো, যখন এটা ইউডিএল থাকবে, তো যখন ইউডিএল থাকবে তখন কিন্তু টোটাল লোড স্মল ডব্লু না। ইউডিএল থাকলে টোটাল লোড কিন্তু স্মল ডব্লু হচ্ছে না, কি হচ্ছে, ডব্লু ইন্টু এল হচ্ছে, স্মল ডব্লু ইন্টু এল। তাহলে আমি এটা লিখে দিই, স্মল ডব্লু ইন্টু এল স্কোয়ার, স্মল ডব্লু ইন্টু এল কিউ। এবার দেখো, তাহলে আমি এটা এলটাকে আমি এই এলটাকে মুছে দিয়ে এটাকে মুছে দিই, এটা মুছে দিয়ে এটা মুছে দিই, তো এটা কি হচ্ছে, WL⁴ হচ্ছে, এটা WL⁴ হচ্ছে। তারপরে এখানেও টোটাল লোড P, তাহলে PL স্কোয়ার, টোটাল লোড PLQ। আচ্ছা, এখানে তেমন WL ইন্টু এল স্কোয়ার একবারই লিখে দিই WLQ, আর এটা WL ইন্টু LQ WL⁴। আর এখানে একটা 5 এক্সট্রা তোমাদের মনে রাখতে হবে, এটা তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। তা এইভাবে তোমাদের নামতা, আর এই যে ফর্মুলাটা আমি তোমাদের বললাম উপরের ফর্মুলাটা, টোটাল লোড ইন্টু এল স্কোয়ার, আর ডিফ্লেকশন হলো টোটাল লোড ইন্টু LQ, এটা তোমাদের একটু মনে রাখতে হবে, ওকে। আচ্ছা, তাহলে আমাদের ফর্মুলাগুলো হয়ে গেল মোটামুটি, এটাই হচ্ছে মেন ফর্মুলা। আর ফিক্স বিমেরও কিছু পরীক্ষায় আসে, যেমন ফিক্স বিমের কি আসে আমি বলে দিই, খুব সহজ দুটো প্রশ্ন আসে ফিক্স বিম থেকে, জাস্ট দুটো প্রশ্নই আসে, একটা পয়েন্ট লোড ফিক্স বিমের, আর একটা হচ্ছে ইউডিএল, তাই তো। তা ফিক্স বিমের ক্ষেত্রে যদি মিড পয়েন্টে একটা পয়েন্ট লোড থাকে, ফিক্স বিমের ক্ষেত্রে ফিক্স বিমের ক্ষেত্রে যদি মিড পয়েন্টে একটা পয়েন্ট লোড থাকে, তাহলে কি হবে, তাহলে সিম্পলি সাপোর্টেড বিমের কথাটা ভাবো। এটা ডেল্টা ম্যাক্স ফর ফিক্স বিম ইজ ইকুয়াল টু ডেল্টা ম্যাক্স সে ফর সিম্পলি সাপোর্টেডের 1/4 হয়। আচ্ছা, সিম্পলি সাপোর্টেডের পিলোডের থাকার জন্য কত হয়েছিল, PLQ বাই 48 EI হচ্ছিল, তাই তো। তাহলে এটা আমি এখানে লিখে দিই, PLQ বাই 48 EI 1/4 হবে, এটা মাথায় রাখবে, আলাদা করে কিছু মনে রাখার দরকার নেই। সিম্পলি সাপোর্ট ফিক্স বিমটা যদি সিম্পলি সাপোর্টেড হতো, ফিক্স বিমটা যদি সিম্পলি সাপোর্টেড হতো, তাহলে এটার পয়েন্ট লোড, এটার জন্য ডিফ্লেকশন কত হচ্ছে তার 1/4, তাহলে এটা কত হচ্ছে, এটা হচ্ছে PLQ বাই 192 EI, তাই তো, PLQ বাই 192 EI। এবার এটাই যদি ইউডিএল থাকতো, ইউডিএল থাকলে কি হয়, ইউডিএল থাকলে সিম্পলি সাপোর্টেডের ইউডিএলের 1/5 হয়, ঠিক আছে। তো সিম্পলি সাপোর্টেডের ইউডিএল থাকলে তার লোডটা কত হয়েছিল, 5 WL⁴ বাই 384 EI ছিল, তাই তো। তাহলে 5 আমি কেটে দিলাম, তাহলে কত হলো, WL⁴ বাই 384 EI। দেখো, তা এই দুটো প্রবলেম খুব ইম্পর্টেন্ট প্রবলেম, এই দুটো ফিক্স বিমের জন্য খুব আসে পরীক্ষায়, আসার চান্স আছে যে কোনো পরীক্ষাতে। আচ্ছা, এরপরে
এগুলো তো গেল একদম বেসিক জিনিস, যেগুলো থেকে তোমাদের বেশি পরীক্ষাতে ছোটোখাটো প্রশ্ন আসে। ছোটোখাটো প্রশ্ন আসে এখান থেকে। তা এটা তোমরা মাথায় রাখবে। আর কয়েকটা এবার আমি তোমাদের এই স্পেশাল কিছু প্রশ্ন বলছি। এই স্পেশাল কিছু প্রশ্ন তোমাদের মনে রাখতে হবে, যেগুলো বিভিন্ন পরীক্ষাতে আসে, যেগুলো একটু বড় প্রশ্ন ডিফ্লেকশনে, এই লেভেলের পরীক্ষাতে এইগুলো আসে। তা তোমাদের একটা এক্সট্রা মনে রাখতে হবে, সেটা হলো যদি ভ্যারিং লোড থাকে, ভ্যারিং লোড ক্যান্টিলিভারে থাকে, তাহলে এই ডিফ্লেকশন আর স্লোপটা একটু মুখস্থ করতে হবে তোমাদের ভ্যারিং লোডের জন্য। ফিক্স বিমে ভ্যারিং লোডের জন্য ডিফ্লেকশন কত হয় সেটা তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। কি হবে এটা? এটা ডিফ্লেকশনটা হলো WL⁴/30 EI, এটা হলো ডিফ্লেকশন। আর স্লোপ হলো WL⁴/24EI। এটাও খুব ইম্পর্টেন্ট এই জন্য। এরপরে যদি প্রশ্নটা এইভাবেও দিতে পারে, আবার আর এক রকমভাবে দিতে পারে। যদি ইউভিএলটা ম্যাক্সিমামটা সাপোর্ট ফ্রি এন্ডের দিকে হয়, ইউভিএলের ম্যাক্সিমাম যে লোডটা সেটা যদি সাপোর্টের দিকে হয়, তাহলে এটা মুখস্থ করার দরকার নেই। জাস্ট কিছুই না, দেখো এটা সুপার ইম্পোজ পদ্ধতিতে, তা এটা আমাদের সিম্পল ইউডিএল থেকে, এই প্রথম ইউডিএলটা, এটা থেকে যদি তোমরা একটা মাইনাস করে দাও, যদি এটা মাইনাস করে দাও, তাহলে তো এটা পেয়ে যাবে। তার মানে ডিফ্লেকশন কত হচ্ছে, আমার এমনিতে কত ছিল, ইউডিএলের জন্য ছিল WL⁴/8EI ছিল, তার সাথে WL⁴/30EI বাদ দিয়ে দেবে, যেটা থাকবে। ওকে, তো এটা একটু মাথায় রাখবে। স্লোপও সেরকম, স্লোপ কত ছিল, WL⁴³/6EI ছিল, সেখান থেকে এই 24EI WL⁴/24EIটা বাদ দিয়ে দেবে, সেটাই হয়ে যাবে এটা, তাই তো? তা এই দুটো তো একই, এই দুটো ধরো আমি যেটা ধরছি সেটাই তো এটা সুপার ইম্পোজ মেথডে। ওকে, আচ্ছা, আর একটা প্রশ্ন, ছোট প্রশ্ন একটা যেটা আসতে পারে, সেটা হচ্ছে যে ফিক্স এন্ডে স্লোপ কত হয়। ফিক্স এন্ডে ধরো ফিক্স বিম অথবা ক্যান্টিলিভারের ফিক্স এন্ডে স্লোপ কত হয়, ডিফ্লেকশন কত হয়, কে বলতে পারবে? ক্যান্টিলিভারের ফিক্স এন্ডে স্লোপ কত হয় এবং ডিফ্লেকশন কত হয়, এটা হচ্ছে মনে রাখবে। ক্যান্টিলিভারে অথবা ফিক্স বিম যেখানেই বলুক, তার ফিক্স এন্ডে স্লোপ এবং ডিফ্লেকশন দুটোই 0 হয়, এটা একটু মাথায় রাখবে। ক্যান্টিলিভারের ফিক্স এন্ড অথবা ফিক্স বিমের ফিক্স এন্ডে দেখো স্লোপ আর ডিফ্লেকশন যদি না 0 হয়, তাহলে ওটা ফিক্স বিম হলোই না, ওটার ফিক্সিটির কোনো মানেই হলো না ওটা। ওকে, ওটার ফিক্সিটির কোনো মানেই এলো না, মানে ওটা ফিক্স হলো কী করে, তাই না? ওটার ফিক্সিটির কোনো মানেই আসছে না। আচ্ছা, এরপরে আর একটা প্রশ্ন তোমাদের বলি, যে তোমরা একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে স্লোপ ডিফ্লেকশন থেকে। সেটা হলো, 1 নাম্বার হলো যেটা কাজে লাগে, যেটা খুব কাজে লাগে সব জায়গাতে, সেটা হলো এটা তোমরা সবাই জানো আশা করি, তাই তো?
ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম বাই আই। তা এটা তোমরা শুনেছো দেখেছো অনেক জায়গাতে। তাহলে এখানে ডি ওয়াইটা কি এক্সটা কি? ধরো কোনো একটা বিমে লোডিং হচ্ছে, তার জন্য একটা বেন্ডিং মোমেন্ট হচ্ছে এম। সেই বেন্ডিং মোমেন্টের জন্য ডিফ্লেকশন হয়েছে। তা কোনো একটা জায়গাতে যদি ডিফ্লেকশন হয় ওয়াই এবং সেটা লেন্থ অফ দ্য বিম যদি এক্স হয়, তার ডেরিভেটিভ করলে এই সম্পর্কটা পাওয়া যায়। তার মানে ওয়াই হলো বেসিক্যালি ডিফ্লেকশন আর এক্স হলো লেন্থ অফ দ্য বিম। এটা মাথায় রাখবে। তা এই ফর্মুলাটা খুব মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। এই ফর্মুলা থেকে অনেক কিছু আসে পরীক্ষায়। আরেকটা কথা ভেবে দেখো, এম বাই ইআই ইজ ইকুয়াল টু 1/r হয়। তো এম বাই ইআই ইজ ইকুয়াল টু 1/r হয়, তাই তো? এম বাই ইআই ইজ ইকুয়াল টু 1/rও হয়, এটা তোমরা জানো। তাহলে এখান থেকে আরও কিছু ফর্মুলা আসে, যেমন ইআই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এম। এটা লেখা যায়। এটা লেখা যায়। তাহলে আমি যদি ইন্টিগ্রেশন বসিয়ে দিই, আমি যদি ইন্টিগ্রেশনের সাইন বসিয়ে দিই, তাহলে এটা লেখা যায় যে ইআই ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন এম, তাই তো? এটা লেখা যায়। আর এটাকে যদি আমি আরেকবার ইন্টিগ্রেশন করি, যেমন এটাকে যদি আরেকবার ইন্টিগ্রেশন করা হয়, যেমন ইআই ওয়াই ইজ ইকুয়াল টু ডবল ইন্টিগ্রেশন এম। যদি একটা কনস্ট্যান্ট থাকবে, এখানে কনস্ট্যান্ট একটা করে আসবে, তাই তো? তা এই ফর্মুলাটাও তোমাদের মাথায় রাখতে হবে। হ্যাঁ, তা ইআই ওয়াইটা হলো বেসিক্যালি ডিফ্লেকশান আর এম হলো মোমেন্ট। তাহলে এই ফর্মুলাটাও তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আরও ফর্মুলা এখান থেকে, এই একটা ফর্মুলা থেকে অনেক কিছু আসে। যেমন এটাকে আমি যদি এবার ডেরিভেটিভ করা শুরু করি, তাই আমার তো এটা জানাই আছে যে ইআই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইআই ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, তো আমি এম পেয়েছি, তো এটাকে আমি এবার ডেরিভেটিভ শুরু করি। ইআই ডি কিউ ওয়াই ডি এক্স কিউ ইজ ইকুয়াল টু ডিএম বাই ডিএক্স হয়, তাই তো? ডিএম বাই ডিএক্স। তাহলে আমি এটা লিখতে পারি, এটা ডিএম বাই ডিএক্স। আচ্ছা, ডিএম বাই ডিএক্স মানে কি? ডিএম বাই ডিএক্স মানে শেয়ার ফোর্স, তাই তো? আচ্ছা, শেয়ার ফোর্সটাকে আমি ভিতে লিখি, এফটাতে ফোর্স হয়ে যাচ্ছে, শেয়ার ফোর্স মানে ভি। আবার এটাকে যদি আমি আর একবার ডেরিভেটিভ করি, ইআই ডি টু দি পাওয়ার 4 বাই ডি এক্স টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু ডিভি ডিএক্স। আচ্ছা, ডিভি ডিএক্স মানে কি বলেছিলাম? রেট অফ লোডিং মাইনাস হয় লোডিংটা, ঠিক আছে? তো এইটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, তো এই ফর্মুলাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, যেগুলো আমি বললাম। ছোটো ছোটো দেখবে, অনেক পরীক্ষাতেই এসেছে এটা। এই ছোটো ছোটো মানে এত যে যা যা লিখলাম আমি, এই সবগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষাতে কিন্তু প্রিভিয়াসলি এসেছে। তোমরা দেখো যে কোনো পরীক্ষাতে আছে এই প্রশ্নগুলো। আর একটা প্রশ্ন অনেক সময় চলে আসে যে একটা ক্যান্টিলিভার বিম আছে, ক্যান্টিলিভার বিমের এন্ড পয়েন্টে একটা মোমেন্ট আছে এম। তাহলে তাহলে এই ক্যান্টিলিভার বিমের স্লোপ কত হবে?
এবং ক্যান্টিলিভার বিমের স্লোপ কত হবে এবং ডিফ্লেকশন কত হবে। ক্যান্টিলিভার বিমের স্লোপ কত হবে এবং ডিফ্লেকশন কত হবে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, না খুব ইম্পর্টেন্ট। এই টপিক থেকে আর একটা অন্য ফর্মুলা চলে আসে। তা এখানে এটা মাথায় রাখবে যে যদি শুধু এরকম মোমেন্ট থাকে একটা, যদি শুধু একটা মোমেন্ট থাকে, এখান থেকে একটা, আচ্ছা আগে বলে দিই এটা কি হয়। স্লোপ হয় ml/ei। ওকে, স্লোপ হয় ml/ei আর ডিফ্লেকশন হয় ml ml²/2ei। এটা কিন্তু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট এটা, যে ক্যান্টিলিভার বিমের এন পয়েন্টে যদি কোনো বেন্ডিং মুভমেন্ট থাকে, তাহলে সেই ক্যান্টিলিভার বিমের ম্যাক্সিমাম স্লোপ কত এবং ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত। তো এটা আমি কি করে বার করলাম, এটা তো আর মুখস্থ নেই আমার। তো এটা বার করা হয় কি করে, এটা বার করা হয় মোমেন্ট এরিয়া মেথড থেকে। তা মোমেন্ট এরিয়া মেথড এমন একটা খুব ভালো সুন্দর মেথড, যে মেথড দিয়ে যে কোনো রকম কঠিন বেন্ডিং মুভের প্রশ্ন সলভ করা যায়। তা মোমেন্ট তোমাদের যেইতে আছে সিলেবাসটা, যেই সিলেবাসে কিন্তু তোমরা যদি যেই সিলেবাসটা দেখো, যেই সিলেবাসে কিন্তু মোমেন্ট এরিয়া মেথড আছে। তা মোমেন্ট এরিয়া মেথডটা আমি এখানে একটু বলে দিই, তাহলে কি হবে তোমাদের যদিও এইতে আমি মনে হচ্ছে নেই, যাই হোক, কিন্তু যেইটাও কভার হয়ে যাবে তোমাদের, যেই না যে কোনো পরীক্ষাতে এগুলো লাগে। সিলেবাস ধরে অতটা পড়া যায় না সবসময়, তা এখানে দুটোই লাগে। তো সেটা কিভাবে কাজে লাগছে সেটা দেখো। তো মোমেন্ট এরিয়া মেথড বলছে কি, মোমেন্ট এরিয়া মেথড বলছে মোমেন্ট এরিয়া মেথড কি বলছে, মোমেন্ট এরিয়া মেথড বলছে যে কোনো একটা বিমের আগে, ধরো এটা একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ঠিক আছে, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বলছে যে মোমেন্ট এরিয়া মেথড অনুযায়ী দুটো পয়েন্টে, মানে আমি যদি লিখি থিটা বি মাইনাস থিটা এ ইজ ইকুয়াল টু, এটা তো মোমেন্ট ডায়াগ্রাম, এটা হলো মোমেন্ট ডায়াগ্রাম, এটা অনেক বড় মোমেন্ট ডায়াগ্রাম। আমি দুটো পয়েন্ট নিয়েছি এ আর বি, এটা একটা বড় বিম, এটা একটা বড় বিম, ধরো সেই বড় বিমে বিভিন্ন রকম লোডিং আছে, সেই লোডিংয়ের এটা হচ্ছে একটা মোমেন্ট ডায়াগ্রাম। আমি কিছুই না, জাস্ট থিটা বি টু থিটা এর মধ্যে স্লোপের ডিফারেন্সটা কত সেটা আমি দেখছি, ঠিক আছে। এবার থিটা বি মাইনাস থিটা এ ইজ ইকুয়াল টু এরিয়া এনক্লোজ বাই m/ei। তার মানে আমার এটা যদি ধরো মোমেন্ট ডায়াগ্রাম হয়, তাহলে আমি ওটাকে জাস্ট ইআই দিয়ে ভাগ করবো। এরিয়াটা যেটা পাবো আমি মোমেন্ট ডায়াগ্রামে, এইখান থেকে যে এই এরিয়াটা আমি পেলাম, এই এরিয়াটা আমাকে বার করতে হবে, এই এরিয়াটায় বার করে আমাকে ইআই দিয়ে ভাগ করে দিতে হবে, তাহলে আমি পেয়ে যাবো থিটা বি মাইনাস থিটা। এবার দেখো সুবিধাটা কি, যদি থিটা এ 0 হয়, যদি থিটা এ 0 হয়, তাহলে থিটা বি আমি ডাইরেক্টলি পেয়ে যাব, তাই তো। যদি আমার থিটা এ 0 হয়,
তাহলে থিটা বি আমি ডাইরেক্টলি পেয়ে যাব, এটা খুব সুবিধাজনক একটা ব্যাপার। আচ্ছা, এরপরে সেকেন্ড থিওরেমটা কি বলছে? সেকেন্ড থিওরেম বলছে যে ডেল্টা বি মাইনাস ডেল্টা এ ইজ ইকুয়াল টু ডেল্টা বি মাইনাস ডেল্টা এ ইজ ইকুয়াল টু, ধরো এই এরিয়াটার একটা নিশ্চয়ই সিজি পয়েন্ট আছে। তো সিজি পয়েন্ট থেকে আমি বি পয়েন্টের একটা ডিস্টেন্স নেব, ধরো এল নিলাম। তো এটার নামটাই হয়েছে মোমেন্ট এরিয়া মেথড। কারণ এর নামটাই মোমেন্ট এরিয়া মেথড হয়েছে কারণ হলো যে আমার এখানে মোমেন্টের এরিয়ার মোমেন্ট নিচ্ছি, দেখো এটা এরিয়া, তার একটা মোমেন্ট নিচ্ছি, সিজি লিভার আর্ম একটা নিচ্ছি, সিজি থেকে বি পয়েন্টের একটা লিভার আর্ম নিচ্ছি, তাহলে কি মোমেন্ট এরিয়া হলো, নামটাই জন্য হচ্ছে মোমেন্ট এরিয়া। তার মানে এম ইন্টু এল যদি আমি করি, সেটাই হলো আমার থিটা বি মাইনাস থিটা। এবার দেখো ব্যাপারটা কি হলো যে এবার আমার যদি থিটা এটা 0 হয় তাহলে থিটা বি পেয়ে যাব। এইভাবে অঙ্কগুলো হয় বেসিক্যালি। ক্যান্টিলিভার আর সিম্পলি সাপোর্টেড বিম দুটোতেই এটা এফেক্ট মানে করা যায়, কিন্তু মানে দুটোর একটু মেথডটা একটু আলাদা। ক্যান্টিলিভারে যেভাবে এটা বার করা হয়, সিম্পলি সাপোর্টেডে একটু অন্যভাবে বার করা হয়। বেসিক্যালি তোমাদের পরীক্ষাতে ক্যান্টিলিভারেরই কোনো কঠিন প্রবলেম দিয়ে যদি দেয়, তাহলে মোমেন্ট এরিয়া মেথড দিয়ে খুব সহজে সেটা বার করা যায়। আমি তোমাদের বলে দিচ্ছি, অনেক কঠিন বলবো না, একটু বড় প্রশ্নগুলো মোমেন্ট এরিয়া দিয়ে বার করা যায়। যেমন আমি একটু আগে যেটা করলাম, সেটা হচ্ছে আবার তোমাদের দেখায় আমি যেটা দেখালাম তোমাদের, যে একটা ক্যান্টিলিভার বিমের এন্ড পয়েন্টে মোমেন্ট আছে এম। তাহলে এর মোমেন্ট ডায়াগ্রামটা কেমন হবে? এটা হচ্ছে মোমেন্ট ডায়াগ্রাম, লেন্থ। তাহলে এই এরিয়াটা কত হলো? আচ্ছা, এটাকে আমি বি পয়েন্ট ধরছি। আমি কিন্তু বি পয়েন্টের স্লোপ এবং ডিফ্লেকশন বার করবো। বি পয়েন্ট এ পয়েন্ট ধরাটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ লিভার আর্মটা কিন্তু আমি বি পয়েন্ট থেকে নিচ্ছি, লিভার আর্ম কিন্তু আমি এ পয়েন্ট থেকে নিইনি। লিভার আর্ম কিন্তু যেটা আগে থাকছে, যেটা থেকে মাইনাস হচ্ছে, সেটা থেকেই আমি লিভার আর্মটা নেবো। বি আর এ পয়েন্টকে ডিফাইন করাটা খুব মানে ইম্পর্ট্যান্ট আর কি। তাহলে মোমেন্ট, তাহলে এম এম এটার এরিয়াটা কত হলো? এম বাই এল। মোমেন্ট এরিয়া হলো এম বাই এল। এটাকে ইআই দিয়ে ভাগ করে দিই, তাই তো? ইআই দিয়ে ভাগ করে দিই। তাহলে এটা কি বলেছিলাম? এটা হচ্ছে আমার থিটা বি মাইনাস থিটা এ বলেছিলাম। এবার দেখো, ফিক্স বিমের থিটা এ তো 0, ফিক্স এন্ডে কোনো রকম স্লোপ থাকে না, তার মানে থিটা এ 0। তার মানে এখান থেকে বলেই দেওয়া যায় যে থিটা বি ইজ ইকুয়াল টু এম এল বাই ইআই। ঠিক আছে, এম এল বাই ইআই। এবারে আমি ডিফ্লেকশন বার করছি। দেখে নাও ডিফ্লেকশনটা কীভাবে বার করছি আমি। তাহলে এম বাই, আমার এরিয়াটা তো আগেই বেরিয়ে গেছে, এম এল বাই ইআই বেরিয়ে গেছে আমার, এম এল বাই ইআই আমার বেরিয়ে গেছে। সেটাকে আমি লিভার আর্ম মানে সিজি থেকে আমার বি পয়েন্টে, এটা কত? এল বাই 2। তাহলে এল বাই 2 দিয়ে আমি গুণ করব, তাই তো? তাহলে সেটা কী হবে? ডেল্টা বি মাইনাস ডেল্টা এ, তাই তো? এটা হয়ে গেল ডেল্টা বি মাইনাস ডেল্টা এ। আচ্ছা, ডেল্টা এ তো 0, তাহলে দেখো ডেল্টা বি কত হলো? ডেল্টা বি হলো এম এল স্কোয়ার বাই 2EI, তাই হলো তো? এম এল স্কোয়ার বাই 2EI, ঠিক আছে?
মিলে গেল। দেখো এখান থেকে তোমাদের প্রিভিয়াস ইয়ার পিএসসিতে আমি একটা প্রশ্ন দেখছিলাম এসছে, দেখো কত রকমের ক্যান্টিলিভারের প্রশ্নগুলো, এগুলো কিন্তু ক্যান্টিলিভার বাদে করতে যাবে না, সিম্পলি সাপোর্টেড বিমের এগুলো করার দরকার নেই, ক্যান্টিলিভারেই করো। সিম্পলি সাপোর্টেড বিমের জন্য কনজুগেট বিম মেথড আছে, খুব ভালো মেথড, হ্যাঁ। আর ক্যান্টিলিভারের জন্য মোমেন্ট এরিয়া মেথডটা বেস্ট। তা এরকম যদি কোনো প্রশ্ন আসে যে মিড পয়েন্টে লোড আছে, এই প্রশ্নটা তোমরা দেখেছো অনেক জায়গাতে আছে, মিড পয়েন্টে লোড থাকলে কেমন হয়, তা মিড পয়েন্টে লোড থাকলে ম্যাক্সিমাম স্লোপ আর ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হয়, তাই তো? তাহলে মিড পয়েন্টে আমি তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা আগে এঁকে নিই। তো মোমেন্ট ডায়াগ্রামটা এখানে কী হচ্ছে, এটা কত হচ্ছে, উল্টো হয়ে গেল, মোমেন্ট ডায়াগ্রামটা আমি উল্টো আঁকলাম, এই যে এটা হচ্ছে আমার মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে মোমেন্টটা কত হলো, পি L/2 হলো, যতটা L/2তে আছে, লোডটা L/2তে আছে, তাই তো? লোডটা L/2তে আছে, ঠিক আছে? তাহলে যদি লোডটা L/2তে থাকে তাহলে আমি এরিয়াটা বার করে দিই। তাহলে আমি এরিয়াটা বার করে দিই আগে। এরিয়া কত হচ্ছে, এরিয়া হলো হাফ L/2 ইন্টু PL/2, এটা হচ্ছে এরিয়া অফ দ্য এম ডায়াগ্রাম। তাহলে এটা কত হচ্ছে, PL²/8। তাহলে M/EI ডায়াগ্রামটা কত হচ্ছে, আচ্ছা এটাকে আমি যদি বি পয়েন্ট ধরি, এটাকে যদি এ পয়েন্ট ধরি, তাহলে থিটা বি মাইনাস থিটা এ ইজ ইকুয়াল টু PL²/8 EI, ঠিক তো? তার মানে আমার থিটা এ 0, তার মানে থিটা বি কত হলো, থিটা বি ইজ ইকুয়াল টু PL²/8 EI হলো। এবার আমি কি বলেছিলাম, এখানে যে থিটা হবে, দেখো তুমি যে পয়েন্টেই যাও এরিয়াটা তুমি এটাই পাবে, এরিয়া কিন্তু বেশি পাবে না। তার মানে তুমি দেখো এখান থেকে এটা বোঝাই যাচ্ছে যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তুমি যত দূরই যাও সব জায়গাতেই থিটা এটাই হবে, তাই তো? তার মানে ম্যাক্সিমাম স্লোপ হলো PL²/8 EI। এবার আমি ম্যাক্সিমাম ডিফ্লেকশানটা বার করব। এবার ম্যাক্সিমাম ডিফ্লেকশানটা কিন্তু সব জায়গায় আলাদা আলাদা হবে, এখানে ম্যাক্সিমাম হবে, তাহলে এটাকে আমি ধরে নিই সি। তাহলে দেখো কি হয়, এটাকে আমি ধরে নিলাম সি। তাহলে দেখে নাও এটা কি হয়। তাহলে আমার আচ্ছা, তাহলে সি পয়েন্ট থেকে লিভার আর্মটাকে বার করতে হবে সিজি থেকে, তাই তো? সিজি থেকে আমার এখানে ডিস্টেন্সটা বার করতে হবে। আচ্ছা এটা কত, এটা L/6, কারণ L/2 এর 1/3 L/6 হয়, L/2 এর 1/3 L/6 হয়, তাই তো? তাহলে এটা কত হবে, 5L/6 হবে লিভার আর্মটা, তাই তো? লিভার আর্মটা 5L/6 হবে। তাহলে এটা আমি বলতে পারি ডেল্টা সি মাইনাস ডেল্টা এ ইজ ইকুয়াল টু লিভার আর্ম হচ্ছে 5L/6 ইন্টু যেটা আমার বেরিয়েছিল, এরিয়াটা তো আগেই বেরিয়ে গেছে, PL²/8 EI। তাহলে কত হচ্ছে, 5PL3/48 EI, তাই তো? তার মানে সি পয়েন্টে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে। তাহলে সি পয়েন্টে যদি ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় তাহলে ডিফ্লেকশনের ভ্যালু হলো 5PL3/48 EI।
তা এই সমস্ত অঙ্কগুলো এইভাবে মোমেন্ট এরিয়া মেথড দিয়ে খুব সহজে করা যায়। তা তোমরা জাস্ট এটা দেখবে, আর তার সাথে আরেকটা আমি বলে দিচ্ছি, এটা করবে। যদি না পারো আমি করে দেবো পরের দিন। সেটা হলো যে তোমরা এটা করবে যে একটা একটা ক্যান্টিলিভার বিমে 3/4 একটা লোড আছে, 3/4 LA UDL আছে, তাহলে তার ম্যাক্সিমাম স্লো ম্যাক্সিমাম ডিফ্লেকশন কত হবে? এটাও আসতে পারে, অথবা এরকমও আসতে পারে যে কোনো পরীক্ষাতে, যে মিডিল পয়েন্টে মোমেন্ট আছে, ঠিক আছে, মিডিল পয়েন্টে মোমেন্ট। এই অঙ্ক দুটো তোমরা একটু করে রাখবে, আমি এই দুটো পরের ক্লাসে একদিন করিয়ে দেবো, তাহলে মোটামুটি ডিফ্লেকশনটা হয়ে যাবে। আর কনজুগেট বিম মেথডটা বাকি থাকলো, ওটাও আমি একদিন পরের দিন করিয়ে দেবো। কনজুগেট বিম মেথডটাও তোমাদের যেইতে আছে, তা এইতে চলে আসতেই পারে প্রশ্ন, ঠিক আছে।